প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে শতকরা চ্যাপ্টার কোষে দেখি তোমাদের করাবো। 10 অবধি অঙ্ক অলরেডি আমি করে দিয়েছি, আজকে 11 থেকে করাবো। ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। প্রথম অঙ্কটা দেখো, বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুতের বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো, চ্যাপ্টারটা কিন্তু শতকরা চ্যাপ্টার, অর্থাৎ 100-র মধ্যে হিসাব। সেটা কোথায় পাচ্ছি? এইখানে দেখো, 15% ছাড় পেয়েছে কিসে? না, বিদ্যুৎ বিলে। অর্থাৎ যদি ত্রৈরাশিকের নিয়মে করি, বিদ্যুৎ বিল যদি আমার 100 টাকা হয়, তাহলে বিদ্যুৎ বিল জমা দিলে আমি ছাড় পাচ্ছি 15 টাকা। আর আমার কাকিমা বিদ্যুৎ বিল জমা দিয়ে ছাড় পেয়েছে 54 টাকা, তাহলে ছাড়ের তলায় আমি 54 লিখলাম। তাহলে এখানে মোট বিদ্যুৎ বিল কত ছিল? এইটা অঙ্ক, খুব সিম্পল অঙ্ক। শতকরা ত্রৈরাশিকে দেখো, বিদ্যুৎ বিল যত বাড়বে ছাড়টাও তত বাড়বে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। তাহলে অতএব আচ্ছা, এখানে ইহা সরল সম্পর্ক ত্রৈরাশিকের। সরল সম্পর্ক হলে আমরা কি জানি? অতএব নির্ণেয় বিদ্যুৎ বিল, আমি বলেছিলাম যে ত্রৈরাশিকে যদি সরল সম্পর্ক হয় তাহলে একটা ভগ্নাংশ বানাবো, যেটা উল্টে দেবো। কিরম বিষয়টা হয়? জিজ্ঞাসা চিহ্নের উপর যেটা থাকবে সেটা লিখবো। এখানে 100 আছে, গণিত, অর্থাৎ 15 আর 54 নিয়ে একটা ভগ্নাংশ বানাবো এবং সেটা সরল হলে উল্টে দেবো, অর্থাৎ 54টা উপরে চলে যাবে, নিচে 15। কাটাকুটি করে আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে বিদ্যুৎ বিল। দেখে নিই, 5 3 15, 5 20 100, 3 দিয়ে কাটা 3 18 54। তাহলে 18 × 20 মানে 360 টাকায় হচ্ছে। 12 অঙ্কটা ভালো করে পড়ো। কি বলছে দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে। মানে আগে যদি 100 টাকা দাম থাকে, এখন 120 টাকা হয়ে যাবে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, কিন্তু খরচটা আমাকে সেই আগেরটাই রাখতে হবে। যদি 100 ধরি, মানে 100 টাকার মধ্যেই আমাকে রাখতে হবে। চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ কত কম করতে হবে, অর্থাৎ চিনির ব্যবহারটা কমাতে হবে, খরচাটা একই রাখতে হবে। মানে আগে যদি তুমি 100 টাকার চিনি কেনো, পরেও তোমাকে 100 টাকার চিনি কিনতে হবে, দাম যেহেতু বেড়ে গেছে। তো অঙ্কটাকে কিভাবে করব? দেখো, শুধুমাত্র অঙ্কটাকে করার জন্য কিন্তু যদি আমরা এইভাবে ধরি, যে ধরি আগে 100 টাকায় 100 কেজি চিনি পাওয়া যেত, তাহলে কিন্তু অঙ্কর উত্তরটা বেরিয়ে আসবে ইজিলি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজকালকার যে মূল্যবৃদ্ধির বাজারে জিনিসটা ভাবতে একটু কীরকম লাগছে, যে 100 টাকায় 100 কেজি চিনি মানে 1 টাকা কেজি। তো সেক্ষেত্রে আমরা কি ধরব? যে ধরি আগে 100x টাকায় 100y কেজি চিনি পাওয়া যেত। তাহলে ধরলাম আমি আগে 100x টাকায় 100y কেজি চিনি পাওয়া যেত। এখন কি হচ্ছে? দাম বেড়ে গেছে। দাম কতটা বেড়েছে? 20%। মানে 100 টাকায় 20 টাকা। তাহলে আগে যেটা 100x টাকা দাম ছিল, এখন সেটা বেড়ে কত হবে? 120x। অর্থাৎ 20% দাম বাড়লে এখন কি হবে? দামটা বেড়ে, যেটা 100x ছিল সেটা এখন 120x হবে। তাহলে 20% দাম বাড়ালে চিনির দাম হয়, অর্থাৎ এই পরিমাণ চিনির দাম হয়। চিনির দাম হয় মানে 100x আগে ছিল আর 20% বেড়েছে, মানে 20x। মোট হচ্ছে 120x টাকা দাম হচ্ছে 100y কেজি চিনিরই আর কি। তাহলে 20% দাম বাড়ালে চিনির দাম হয় 120x টাকা। এটা কিন্তু 100y কেজি চিনির, এটা আমি আর লিখছি না, এটা তোমরা বুঝে নাও। এরবার দেখো তাহলে কি হচ্ছে এখন, অর্থাৎ এখন 120x টাকায় পাওয়া যাচ্ছে দাম বাড়ার পরে
100 কেজি চিনি। আগে কি ছিল? আগে 100x টাকায় 100 কেজি চিনি পাওয়া যাচ্ছিল, আর এখন 120x টাকায় 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে, অর্থাৎ দামটা বেড়েছে। কিন্তু আমাকে কি করতে হবে? চিনির খরচাটা একই রাখতে হবে। তাহলে খরচাটা এক রাখা মানে কি? আগে কত টাকা খরচা করতে পারতাম আমি? 100x টাকা, কিন্তু আমাকে 100x টাকায় খরচটা রাখতে হবে। তাহলে এখন দেখে নেবো 100x টাকায় কতটা চিনি পাওয়া যাচ্ছে। যদি ঐকিক নিয়মে করি তাহলে 1 টাকায় পাওয়া এখন কত যাবে? 100y/120x কেজি চিনি। আর 100x টাকা, অর্থাৎ আগে যে চিনির দামটা ছিল 100x টাকায় পাওয়া যাবে 100y × 100x/120x কেজি চিনি। দেখে নেবো পরিমাণটা কী হচ্ছে। x আচ্ছা, এই শূন্য কাটবে, 2 6 12, 2 5 10, 500/6, 2 3 6, 2 50 100, অর্থাৎ 800/3y কেজি চিনি। তাহলে এখন এই পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে, অর্থাৎ আগে 100x টাকায় 100y পাওয়া যেত, কিন্তু এখন দাম বেড়ে গেছে, অর্থাৎ এই পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখন কম পরিমাণ চিনি পাওয়া যাচ্ছে। তাহলে কতটা কমেছে? 100 এর সাপেক্ষে কতটা কমেছে সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দেখে নেব। অতএব চিনি কম পাওয়া যায়, আগে 100 পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 250y/3 এত কেজি। বিয়োগ করলে কী হচ্ছে দেখি, 3 লসাগু, অর্থাৎ 300y - 250y, অর্থাৎ 50y/3 কেজি। এখন এই পরিমাণ চিনি কম পাওয়া যাচ্ছে টাকাটা একই রাখতে গেলে। তাহলে শতকরা কতটা কম? শতকরা কম, তার মানে এই কমটা কিসের উপর? 100y কেজিতে। তাহলে 100y কেজিতে কম হয় 50y/3 কেজি। 1 কেজিতে কত কম হয়? 50y/3 ডিভাইডেড বাই 100y, মানে নিচেই চলে আসবে 100y কেজি। আর 100 কেজিতে কত কম হয় না 50y/3, তলায় 100y যেরকম আছে থাকলো, উপরে 100 দিয়ে গুণ হবে এত। তাহলে কি হচ্ছে দেখো, এই y কেটে যাবে, এই y কেটে যাবে, 100 কেটে যাবে, তাহলে 50/3 100 কেজিতে এই পরিমাণ কম হয়ে যায়। তার মানে এটা হচ্ছে 16.2 348 50 এত কেজি, অর্থাৎ 100 কেজিতে 16.2 কেজি ব্যবহার কমাতে হবে, অর্থাৎ শতকরা কম করতে হবে 16.2 কেজি। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই, অতএব চিনির ব্যবহার শতকরা 16.2 কেজি কমাতে হবে, অথবা শতকরা কথাটা না লিখলে চিনির ব্যবহার 16.2% কমাতে হবে। দুটোই ঠিক, যেটা খুশি তোমরা লিখবে। 13 অঙ্কটা দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। অর্থাৎ জল কিন্তু বরফ হলে আয়তন বেড়ে যায়। অন্যান্য কঠিন পদার্থ কি হয়? যখন কঠিন হয়, মানে তরল থেকে, তার আয়তন কমে যায়, কিন্তু জল ব্যতিক্রম। জল যখন জমে বরফ হয়ে আয়তন বেড়ে যায়। কীরকম বেড়ে যাচ্ছে? 10%। মানে আগে যদি ধরো 100 সিসি ছিল, সিসি বলতে কিউবিক সেন্টিমিটার বা ঘনসেমি, আগে যদি 100 ঘনসেমি হয় জল যদি 100 ঘনসেমি হয়, বরফ হওয়ার পর সেটা 110 ঘনসেমি হয়ে যাবে, অর্থাৎ 110 বৃদ্ধি পাবে। আবার বলছে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস হবে? ওই বরফটাই যখন আবার জল হয়ে যাচ্ছে, তখন সেই কঠিনের সাপেক্ষে কতটা আয়তন হ্রাস পাচ্ছে। অঙ্কটা একটু ধাপে ধাপে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। আচ্ছা, ধরি
প্রথম অবস্থায় জলের আয়তন 100 ঘন সেমি বা ইংরেজিতে কিউবিক সেন্টিমিটার, 100 সিসি ধরছি জলের আয়তন। তাহলে বরফ হলে, বরফ হওয়ার পর আয়তন কত দাঁড়াবে? বরফ হওয়ার পর উহার আয়তন অর্থাৎ বরফের আয়তন দাঁড়াবে 10% বেড়েছে, 110 মানে 110 সিসি। ঠিক আছে, এই বরফটাই আবার জল হচ্ছে, তাহলে এই বরফটা অর্থাৎ 110 সিসি বরফ জলে পরিণত হলে সে আবার পূর্বের আয়তনটা ফির পাবে 100 সিসি হবে, অর্থাৎ 100 সিসি বরফ জলে পরিণত হলে তখন তার সেই আয়তনটা আবার হয়ে যাচ্ছে 100 সিসি। আমাকে অঙ্কটাই বলেছে বরফের আয়তন শতকরা কত হ্রাস পেয়েছে, অর্থাৎ 110 সিসিতে হ্রাস পেয়েছে 10 সিসি। তাহলে দেখো, তাহলে আয়তন কত হ্রাস পেয়েছে? 110 সিসি ছিল, হয়েছে 100 সিসি বরফটা জলে পরিণত হলে। তাহলে বরফের আয়তন হ্রাস হয়েছে কত? এখানে 110 সিসি ছিল, 110 মাইনাস 100 সিসি অর্থাৎ 10 সিসি এখানে হ্রাস পেয়েছে। সেটা কার উপর হ্রাস পেয়েছে? 110 সিসির সাপেক্ষে। আর 100 সিসির সাপেক্ষে বরফের আয়তন কত হ্রাস হয়েছে সেইটা বার করব, সেটাই হচ্ছে আমার প্রয়োজনীয় উত্তর। কারণ উত্তরটা আমায় কিন্তু বলেছে বরফের আয়তনটা কত হ্রাস হয়েছে, জলের আয়তনটা কতটা বেড়েছে কমেছে কিছু বলেনি। তাহলে কি হচ্ছে, বরফের আয়তন আমার 110 সিসি থেকে হয়েছে 10 সিসি। তাহলে দেখো, বরফের আয়তন 110 সিসিতে কমে হয় 10 সিসি কমে, 110 সিসিতে কমে 10 সিসি। তাহলে 1 সিসিতে কত কমে? 1 সিসিতে কমে 10/110 সিসি। আর বরফের আয়তন শতকরা মানে কি, সবসময় 100-র মধ্যে বার করব, অর্থাৎ 100 সিসিতে কমে 10/110 ইন্টু 100 সিসি। আচ্ছা, সিসি মানে ঘন সেমি, তোমরা এটা কিন্তু ঘন সেমিও লিখতে পারো। এর ইংরেজি কথা হচ্ছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক মানে ঘন, সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, ঘন হচ্ছে আয়তনের একক। এটা কি হচ্ছে দেখো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, অর্থাৎ 100/11 সমান 9×111 এত সিসি। তার মানে আমার শতকরা কত আয়তন হ্রাস হয়েছে, অর্থাৎ অতএব বরফের আয়তন শতকরা 9×111 সিসির হ্রাস পায়, অথবা 9×111% হ্রাস পায়। অ্যান্সার। 14 অঙ্কটা একটু ভালো করে তোমরা দেখে নাও। কি বলছে, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বেড়েছে। মানে ভালো বীজ ব্যবহার করার জন্য তার ফলনটা বেড়েছে, মানে 55% বেড়েছে ফলন। মানে আগে যদি আগে যা ফলন হতো এখন ফলনটা আরও বেড়েছে, কিন্তু তার জন্য চাষের খরচটা 40% বেড়েছে। বিষয়টা দেখো, আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। তাহলে ফলনটা বেড়েছে মানে কি, আগে ফসলটা বিক্রি করে যদি 100 টাকা আয় করতেন আর কি, লাভ মানে ইয়ে হতো, 100 টাকা পেতেন ধরো টাকা ফসল বিক্রি করে, সেইটা এখন 155 টাকা পাচ্ছে, কারণ বেশি পরিমাণ ফলন হয়েছে, সেটা বিক্রি করে বেশি টাকা পাচ্ছে, অর্থাৎ এটা ফলনের হিসাবটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে চাষের খরচটাও বেড়েছে। কীরকম বেড়েছে না, আগে যেটা হয়তো 100 টাকায় মিটে যেত সেটা এখন 140 টাকা লাগছে। এখন আগে কি হতো দেখো, আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। আচ্ছা, প্রথমে খরচটা বার করে নিতে পারি, যে পার্সেন্টেজের হিসাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে। দেখো আগে কি হতো, এবার আসি খরচে, এখানে ধরো 40% খরচ বেড়েছে, মানে কি 83 কি করছি, ধরো পূর্বের খরচ আর বর্তমান খরচ দুটোই কিন্তু টাকাতে।
খরচটা কি হয়েছে 40% বেড়েছে, মানে আগে যেটা 100 টাকায় হয়ে যেত সেটা এখন কিন্তু 140 টাকা লাগছে। বাস্তবিক পক্ষে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করতেন, অর্থাৎ পূর্বে তিনি 1200 টাকা খরচ করলে এখন খরচ কত। আমরা শতকরাটা তো বোঝার সুবিধার জন্য দিয়ে দিই, কিন্তু বাস্তব ফিগার বা প্র্যাকটিক্যাল ফিগার হচ্ছে এইটা, এটা হিসাবে সুবিধার জন্য যে 100 হলে 140, তাহলে 1200 হলে কত। এগুলো সবই সরল সম্পর্ক। তাহলে বর্তমানে এখন খরচ, অতএব বর্তমান চাষের খরচ সরল সম্পর্ক হলে কী হয়, এইটা 140 ইন্টু এটা উল্টে যাবে 1200/100, এইটা বর্তমান চাষের খরচ। কি হচ্ছে দেখে নিই ফিগারটা, এই 0 এই 0 কাটলো, এই 0 0 কাটলো, অর্থাৎ 140 ইন্টু 12 গুণ করলে যেটা হবে, দেখে নিই আমরা। 140 ইন্টু 12 করলে 4 12 48-এর 8, হাতের হলো 4, 12 12 4 16, আর 1680 টাকা এখন হচ্ছে বর্তমান চাষের খরচ। এটা চাষের খরচটা পেয়ে গেলাম। এখন ফলনের বিষয়টা কি হচ্ছে দেখে নিই। ফলন, তাহলে পূর্বের ফলন আর বর্তমান ফলন আমরা দেখে নেব। পূর্বের ফলন আর বর্তমান ফলনের হিসাবটাও কিন্তু এখানে টাকা হিসাবে ধরা হচ্ছে, মানে ফসলটা বিক্রি করে কত টাকা পাওয়া যাচ্ছে। তাহলে পূর্বের ফলন টাকায়, বর্তমান ফলন আমরা টাকা হিসাবে বিচার করছি। অর্থাৎ আগে যেখানে 100 টাকা বিক্রি করে মানে ফসলের দাম পেত, সেটা এখন হয়ে যাচ্ছে 55% বেড়ে যাচ্ছে, মানে এখন সেটা 155 টাকা পাচ্ছে। আর পূর্বে যেখানে ফলন পেতেন 3000 টাকা, তাহলে এখন সেখানে কত ফলন হবে এটা এখান থেকে আমরা বার করে নেব। একইভাবে এটা সরল সম্পর্ক, অতএব বর্তমান ফলন সমান একইভাবে 155 ইন্টু সরল সম্পর্ক হলে উপরে উঠে যাবে এটা 3100, কাটাকুটি করে কি পাই দেখব। তাহলে 3 5 15 5, হাতের হলো 1, 3 5 15 16 6, হাতের হলো 1, 3 1 3 1 4, 4650 টাকা ফলন এখন আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে পূর্বে আয় কত ছিল, পূর্বে 3000 টাকার ফলন পেয়েছি, আর চাষ করতে খরচ হয়েছে 1200 টাকা। এটা বিয়োগ করলে আমি পেয়ে যাব 0 0 2 8 10 2 1800 টাকা হয়েছিল আগে আয়। আর বর্তমান আয় কি হচ্ছে দেখো, এখন ফসল পাচ্ছি 4650 টাকার, আর খরচ হচ্ছে এখন 1680 টাকা। এখন কি দাঁড়াচ্ছে আয়টা দেখি, 0 8 7 10 15, একটা নামি দিল 7 9 10 16, একটা নামি দিল 2 2 10 4, 2970 টাকা। তাহলে আলটিমেটলি আমার আয় কিন্তু এখন বেড়েছে। কতটা বেড়েছে, অতএব বর্তমান আয় বৃদ্ধি পেয়েছে সমান 2970 মাইনাস 1800 টাকা সমান 0 7 8 একদম 1170 টাকা অ্যান্সার। বেশ, 15 অঙ্কটা দেখো কি বলছে। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। যতজন ভোটার থাকে সাধারণত সবাই ভোট দিতে আসে না, তো সেরকম ক্ষেত্রে ভোট দিয়েছেন 80%, অর্থাৎ আমি যদি 100 ধরে নিই মোট ভোটার, তাদের মধ্যে ভোট দিয়েছে 80 জন। এখন যে 80 জন ভোট দিয়েছে বিজয়ী প্রার্থী, সেই ভোটটা তো পেয়েছে, সেই ভোটটা এবার ধরো 100 জনের মধ্যে 80 জন ভোট দিচ্ছে, সেই 80 জন সবাই তো একটা ক্যান্ডিডেটকেই ভোট দেবে না। আমি একটা বাস্তব উদাহরণ দিই, ধরো সব প্রথম কথা ধরে নিচ্ছি যে সবাই ভোট দিতে এলো না, কিছুজন ভোট দিতে এলো। যারা ভোট দিতে এলো তাদের মধ্যে মনে করো কেউ কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, ধরো কোনো হাতি চিহ্নে ভোট দিল, কেউ ফুল চিহ্নে ভোট দিল, কেউ হ্যারিকেন চিহ্নে ভোট দিল, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক যে বিভিন্ন আলাদা আলাদা দলকে ভোট দিল। এখন বিজয়ী প্রার্থী, আচ্ছা এবার বিজয়ী প্রার্থী ধরো কোনো একজন ব্যক্তি এই চিহ্নের মধ্যে কোনো একজন হয়তো তার ইয়ে ছিল চিহ্ন, তিনি যারা ভোট দিয়েছে তাদের 65% ভোট পেয়েছেন। মানে 100 জন যদি ভোট দেয়
তার মধ্যে আবার 65 জন ভোট পেয়েছে, বাকি অন্যান্য দল ভোট পেয়েছে। তো যে ভোটটা হয়েছে সেইটা মোট ভোটের শতকরা কত এটা বার করতে হবে। বেশ, অঙ্কটা দেখলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা আমি সুবিধার জন্য ধরে নিচ্ছি মোট ভোটার সমান 100 জন বা টি, মোট ভোটার 100 জন। তাহলে ভোট দিয়েছেন কত? 80%, মানে 100 80 মানে 80 জন। অতএব ভোট দিয়েছেন মানে এখানে প্রদত্ত ভোট, তাহলে ভোট দিয়েছেন সমান 80 জন হবে। 100 এর 80% মানে 80 জন। তাহলে বিজয়ী, এটা হচ্ছে প্রদত্ত ভোট, ভোট দিয়েছেন মানে প্রদত্ত ভোট। বিজয়ী প্রার্থী এই 80-র 65% ভোট পেয়েছেন। তাহলে অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 80 এর 65%, সমান কত? 80 এর মানে গুণ 65%কে আমি ভগ্নাংশে পরিণত করব এত টি। আমরা ভোটকে টি হিসাবে ব্যবহার করি। তাহলে কি হচ্ছে দেখি, এটা কাটলো, 5 দুগুণে 10, 5 তেরং 65, 2 4 8, 4 তেরং 52। তাহলে কি বিষয়টা দাঁড়ালো দেখো, আমায় বার করতে হবে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। মোট ভোট বলতে এখানে মোট ভোটার কতজন ছিল, তাহলে মোট ভোটার আমি 100 ধরেছিলাম, আর বিজয়ী প্রার্থী পেল 52টা ভোট। তাহলে তিনি মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছেন, বা অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের মানে 100-র উপর, অর্থাৎ বিজয়ী প্রার্থী মোট ভোটের 52%, বা মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছেন। মোট ভোটের 52% ভোট পেয়েছেন, আনসার। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাকি কয়েকটা অঙ্ক আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবে।